ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয় বাংলায় দ্বৈত শাসনের অবসানে 1772 খ্রিস্টাব্দে 2 মীর কাসিম মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে। 3 পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। 4 ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। 5 অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি। 6 কলকাতা সুপ্রিম কোর্ট বা ইম্পেরিয়াল কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। 82 অতি সংক্ষিপ্ত উত্তর। 2 রায়তে দিয়েছে বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসিদের মধ্যে। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থে ব্যবহার করতে চেয়েছিলেন 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসে ফরাসিদের চূড়ান্ত পরাজয় হয়। বলবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয়েছিল। 2 দিয়েছে আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? এই যে ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলার নবাব সন্ধি করতে বাধ্য হন। ব্রিটিশ কোম্পানি এবং বাংলার নবাবের সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে এই যে বলছে ক্রমে ব্রিটিশ কোম্পানি সিরাজ বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠতে থাকে। তাহলে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল। 3 দিয়েছে কে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? লিখবে নিজাম 1740 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। 4 বলেছে কলকাতা হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়। তাহলে কলকাতায় হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। 3 আয়তে দিয়েছে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের ফল কি হয়েছিল? আচ্ছা, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল 1817 থেকে 1819 খ্রিস্টাব্দ পর্যন্ত। পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং বিভিন্ন মারাঠা গোষ্ঠীর সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মারাঠা বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। কোম্পানি পেশোয়ার সমস্ত এলাকা দখল নেয়। পেশোয়া পদ বিলুপ্ত করে দেওয়া হয়। আর বিভিন্ন মারাঠা শক্তি অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয়। দাক্ষিণাত্যে দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার চূড়ান্ত রূপ পায়। তাহলে লিখবে যে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল পেশোয়া, এই যে দ্বিতীয় বাজিরাও এবং বিভিন্ন মারাঠা গোষ্ঠীর সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1817 থেকে 1819 খ্রিস্টাব্দ হয়েছিল। আর এইটা হচ্ছে ফলাফল। 1 হচ্ছে সেই যুদ্ধে মারাঠা বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। 2 কোম্পানি পেশোয়ার সমস্ত এলাকা দখল নেয়। 3 পেশোয়া পদ বিলুপ্ত করে দেওয়া হয়। 4 বিভিন্ন মারাঠা শক্তি অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয়। আর 5 দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার চূড়ান্ত রূপ পায়। অথবাতে বলেছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এটা 2 নম্বরের আছে, তাই সবটা লেখার দরকার নেই। এইখান থেকে লিখবে যে কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় 2 জন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক নিজামতের দায়িত্ব ছিল বাংলা নবাবের হাতে। যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজমউদ্দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব আর রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। 2 দিয়েছে কর্নওয়ালিসে সিভিল সার্ভিস চালু করার কারণগুলি লেখো। কর্নওয়ালিসে সিভিল সার্ভিস চালু করার কারণ এটা আছে বইয়ের 42 পাতায়। লিখবে কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। তাহলে চালু করার একটা কারণ হচ্ছে কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করা। 2 ভারতে ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতি মুক্ত করা। 3 তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলে কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে না। ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা ও কোনো রকম উপহার নেওয়া বন্ধ করে দেন।
4 তার পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন। অবশ্যই প্রশাসনের কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি। আর সেটা 2 নম্বরে এত লেখার দরকার নেই। তাহলে একটা উদ্দেশ্য হচ্ছে কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করা, আর 2 হচ্ছে ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার উদ্দেশ্যে। অথবাতে বলেছে কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কি ভূমিকা ছিল, এটা আছে বইয়ের 48 পাতায়। লিখবে 1764 খ্রিস্টাব্দে বাংলা নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। তাকেই 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করে। বাংলা নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। সেই আমলের বাংলা নদী গতিপথের মানচিত্র বানানো হলো। 4 আয়তে দিয়েছে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? শেষ পর্যন্ত নবাবের সেনাবাহিনী কলকাতার কাশিমবাজারে ব্রিটিশ কুঠি আক্রমণ করে। 1756 খ্রিস্টাব্দে 20 জন নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে। রজার ড্রেক ও তার সহযোগীরা কলকাতা দক্ষিণে ফলতায় পালিয়ে যান। কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন আলীনগর। কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন। তার ফলে অনেক বন্দি মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়। যদিও এই ঘটনা আদৌ ঘটেছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন। 2 দিয়েছে মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো। 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। সেই প্রতিবেদনে মেকলে বলেন, ভারতবর্ষে ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ আর নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ। এমনটাই আশা করেছিলেন মেকলে। তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিলেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষার শিক্ষা চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত আর তাদের হাত ধরেই উপনিবেশ হিসাবে ভারতে আধুনিকতা আসবে। সেই কারণেই তার প্রতিবেদনে মেকলে ভারতের প্রচলিত জ্ঞানচর্চাকে হেয় করেছিলেন। অথবাতে বলেছে কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিলেন? কর্নওয়ালিস ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক অধিকার সুদৃঢ় করার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেন। ভারতের আইন ব্যবস্থাকে সংহত করা ছিল তার এক উল্লেখযোগ্য প্রয়াস। কর্নওয়ালিসের ভূমিকা। কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে প্রথম সুসংহত রূপদানের চেষ্টা করেন কর্নওয়ালিস। 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের সততা, কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা বৃদ্ধির জন্য কয়েকটি আচরণবিধি তৈরি করেন। এই আচরণবিধি মান্য করা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়, যা কর্নওয়ালিস কোড নামে খ্যাত। এটা লিখতে পারো, অথবা এখানে বইতে আছে, বইতে এখান থেকে এতটা লিখে দিতে পারো যে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। তার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করা হয়। তবে সমস্ত আদালতেই প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রাই। লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা সংস্কার বাস্তবে ঔপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দিয়েছিল। 85 আয়তে দিয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন প্রতিষ্ঠার সূচনায় রাজ্য বিস্তার ও শাসনতান্ত্রিক কাঠামো নির্মাণে বেশি মনোযোগী হয়েছিল। তাই শিক্ষাক্ষেত্রে তাদের দৃষ্টি পড়েছিল বিলম্বে। ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয় বড়লাট লর্ড বেন্টিকের আমলে 1835 খ্রিস্টাব্দে।
19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা। ভারতের সরকারি প্রচেষ্টায় পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের পূর্বে বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার ভিত্তি রচিত হয় খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে। খ্রিস্টান মিশনারিদের প্রচেষ্টায় খ্রিস্টান মিশনারিগণ পাশ্চাত্য শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরি, মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। ব্যাপটিস্ট মিশন 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করে। তৈরি হয় শ্রীরামপুর ছাপাখানাও। 2 হচ্ছে বিশপ মিডলটন শিবপুরে বিশপ কলেজ প্রতিষ্ঠা করেন। 3 স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। তিনি অনেকগুলি মিশনারি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। 4 লন্ডন মিশনারি সোসাইটি বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। আর 5 তাছাড়া বোম্বাইয়ের উইলসন কলেজ, মাদ্রাজের খ্রিস্টান কলেজ প্রতিষ্ঠা ছিল এদের উল্লেখযোগ্য প্রচেষ্টা। এইভাবে মিশনারিদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। অথবা বলেছে ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। প্রথমে ওয়ারেন হেস্টিংসের বিচার ব্যবস্থা। 1 হচ্ছে স্বতন্ত্রীকরণ। হেস্টিংস প্রতিটি জেলায় পৃথকভাবে দেওয়ানি আর ফৌজদারি আদালত গঠন করেন। 2 ভ্রাম্যমাণ আদালত। ওয়ারেন হেস্টিংস ভ্রাম্যমাণ আদালত স্থাপনের কথা ভাবেননি, তবে তিনি চেয়েছিলেন দেশীয় অভিজাতদের হাত থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করার প্রভাব কার্যকরী করতে। 3 হচ্ছে বিভক্তিকরণ। বিচার ও শাসন ব্যবস্থার উন্নতির জন্য তিনি বাংলাকে 35টি ভাগে ভাগ করেন। 4 আপিল ও ফৌজদারি আদালত। আপিল শুনানির জন্য 2টি সর্বোচ্চ আপিল আদালত যথা সদর দেওয়ানি আর সদর নিজামতি আদালত যথাক্রমে কলকাতার মুর্শিদাবাদে স্থাপন করেন। 5 আইন সংহিতা ও আইনের ব্যাখ্যা। আইন প্রয়োগের ক্ষেত্রে একই ধরনের মামলার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হতো। এই সমস্যা নিরসনের জন্য হেস্টিংসের নির্দেশ মতো আলাদা আলাদাভাবে হিন্দু আর মুসলিম আইনগুলির সারসংক্ষেপ সংকলিত ও ইংরেজিতে অনুবাদ করা হয়। কর্নওয়ালিসের বিচার ব্যবস্থায় 1 হচ্ছে স্বতন্ত্রীকরণ। রাজস্ব আদায়ে যুক্ত কর্মচারীরা যাতে আদালতের ক্ষমতা বলে ব্যক্তির সম্পত্তির অধিকার অবৈধভাবে হস্তক্ষেপ করতে না পারে, তার জন্য কর্নওয়ালিস রাজস্ব আর বিচার বিভাগকে পৃথক করেন। 2 ভ্রাম্যমাণ আদালত। কর্নওয়ালিস 4টি ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন। প্রত্যেক ভ্রাম্যমাণ আদালতে 2 জন ইংরেজ বিচারক নিযুক্ত হতেন। 3 বিভক্তিকরণ। প্রতিটি জেলায় একজন ইংরেজ বিচারকের অধীনে জেলা আদালত স্থাপন করা হয়। জেলা বিচারালয়গুলিতে কেবলমাত্র রাজস্ব সংক্রান্ত মামলা বিচারের ব্যবস্থা করা হয়। 4 আপিল ও ফৌজদারি আদালত। জেলা ফৌজদারি আদালতগুলির পরিবর্তে কলকাতা, পাটনা, ঢাকা, মুর্শিদাবাদে 4টি প্রাদেশিক আদালত স্থাপিত হয়। এই আদালতগুলিতে ইংরেজ জজ নিযুক্ত হন। 5 আইন সংহিতা আর আইনের ব্যাখ্যা। 1793 খ্রিস্টাব্দের মে মাসে বিখ্যাত কর্নওয়ালিস কোড প্রণীত হয়। কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের সততা, কর্মদক্ষতা, নিয়মানুবর্তিতা বৃদ্ধির জন্য কয়েকটি আচরণবিধি তৈরি করেন। এই আচরণবিধি মান্য করা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়। তিনি দিয়েছে বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। সূচনা। বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট 2য় শাহ আলম এদের মিলিত জোট বক্সারের যুদ্ধে ক্লাইভের ইংরেজ বাহিনীর কাছে হেরে যায়। বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি ভারতের রাজনৈতিক আধিপত্য স্থাপনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যায়। বক্সারের যুদ্ধের ফলাফল। 1 হচ্ছে ঔপনিবেশিক শাসনের দৃঢ়তায়। পলাশীর যুদ্ধে জিতে কোম্পানি ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করেছিল, কিন্তু বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করে। 2 ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব প্রমাণ। বক্সারের যুদ্ধে নবাব বাহিনী ও ইংরেজ বাহিনী উভয়ই নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই করে। এই সর্বাত্মক লড়াইয়ে ব্রিটিশরা জয়ী হওয়ায় ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল। 3 উত্তর ভারতে আধিপত্য বিস্তার। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে উত্তর ভারত জুড়ে কোম্পানির আধিপত্য ক্রমে প্রতিষ্ঠিত হয়। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা কোম্পানির অনুগত শাসকে পরিণত হন এবং মুঘল বাদশাহ কোম্পানির দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েন। 4 দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানি মুঘল সম্রাট 2য় শাহ আলমের কাছ থেকে বাংলার, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করে, ফলে প্রশাসনিক ও আর্থিক ক্ষেত্রেও কোম্পানির আধিপত্য স্থাপিত হয়। 5 নির্ণায়ক যুদ্ধ হিসাবে বক্সারের যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে এক নির্ণায়ক যুদ্ধ। এই যুদ্ধে যদি ইংরেজ বাহিনী হেরে যেত তাহলে ভারতের ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো। অথবাতে দিয়েছে পলাশীর যুদ্ধের কারণ কি, এর ফলাফল কি হয়েছিল। আচ্ছা, আমাদের পলাশীর যুদ্ধের কারণ কি, এটার জন্য আছে 3 নাম্বার।
তো প্রথম এইটুখানি শুধু বলে দিলেই হবে যে 1757 খ্রিস্টাব্দে পলাশী প্রান্তরে বাংলা নবাব সিরাজউদ্দৌলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা পলাশীর যুদ্ধ নামে পরিচিত। বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন 1756 খ্রিস্টাব্দে। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটেছিল। আর এই বিবাদের পরিণতি হিসাবেই পলাশীর যুদ্ধ হয়েছিল। তারপরে এখান থেকে লিখবে এতটা যে আলীবর্দীর উত্তরাধিকারী হিসাবে সিরাজউদ্দৌলার ক্ষমতা লাভ অনেককেই অসন্তুষ্ট করেছিল। সিরাজের আত্মীয়দের অনেকে এবং আলীবর্দী খানের বকশি বা সেনাপতি মির্জাফরও সিরাজের বিপক্ষে ছিলেন। তার পাশাপাশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও সিরাজের সম্পর্ক গোড়া থেকেই ভালো ছিল না। নবাব হওয়ার কিছুদিন পর একের পর এক ঘটনাকে কেন্দ্র করে সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধ তৈরি হয়। এরপর এখানে চলে আসবে, যদিও কলকাতায় সিরাজের অধিকার বেশি দিন টেকেনি। দ্রুত রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কলকাতা আবার দখল করে নেয়। ফলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলার নবাব সন্ধি করতে বাধ্য হয়। আলীনগরের সন্ধি করতে বাধ্য হন। আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়। নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেন। তাছাড়া কলকাতায় নিজের দুর্গ তৈরি করা শুরু করে ব্রিটিশ কোম্পানি। এমনকি নিজেদের শিক্ষা বা মুদ্রা তৈরি করার ক্ষমতাও তারা পায়। বাস্তবে আলীনগরের সন্ধি বাংলা নবাবের পক্ষে অসম্মানের আর ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হয়েছিল। ক্রমে ব্রিটিশ কোম্পানির সিরাজ বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠতে থাকে। 1757 খ্রিস্টাব্দের গোড়ার দিকে সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন পক্ষের বিবাদ স্পষ্ট হয়েছিল এবং যার ফলস্বরূপ হয়েছিল পলাশীর যুদ্ধ। এটা ছিল পলাশীর যুদ্ধের কারণ। এর সাথে আছে এর ফলাফল কি হয়েছিল। পলাশীর যুদ্ধের ফলাফল লিখবে যে পলাশীর যুদ্ধের ফলে বাংলা নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়েছিল। 1, 2 পলাশীর যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ কোম্পানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। পলাশীর যুদ্ধে জয়ের ফলে কোম্পানির মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। 3 আর 4 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধে জয়লাভ করে বাংলার সম্পদ হস্তগত করেছিল। আর 5 পলাশীর যুদ্ধের পর বাংলা তথা ভারতে পাশ্চাত্য ভাবধারার অনুপ্রবেশ ঘটে, ফলে এক নবদিগন্তের উন্মোচন হয়। পলাশীর যুদ্ধের গুরুত্ব প্রসঙ্গে ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছিলেন, পলাশীর যুদ্ধ মধ্যযুগের অবসান আর আধুনিক যুগের সূচনা ঘটিয়েছিল।